সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরেই ঘুরছে কিছু ভিডিও। ধ্বংসস্তূপে ভরা যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি এক তরুণ। গায়ে যুদ্ধের পোশাক, হাতে অস্ত্র, চোখে মুখে ক্লান্তি, অথচ কণ্ঠে ফুটে উঠেছে দৃঢ়তা। তিনি রাশিয়ার সৈন্যদের পাশে দাঁড়িয়ে নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন, দেখাচ্ছেন রাশিয়ান প্রযুক্তি এবং অস্ত্র, ব্যাখ্যা করছেন যুদ্ধের কৌশল, কিভাবে তারা শত্রুদের বিভ্রান্ত করে আঘাত হানেন, কখনো আকাশে কখনো বা মাটির নিচে। এই ভিডিওগুলো ছড়িয়ে পড়লে বাংলাদেশের মানুষের মনে শুরু হয় নানা আলোচনা। কে এই নীরব, কেন তিনি রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। সোহেল সর্দার নীরবের ফেসবুক প্রোফাইল ঘেঁটে জানা যায় তিনি চট্টগ্রামের বাসিন্দা। তিনি ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার আগে মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে 2008 সালের ব্যাচের ছাত্র ছিলেন। কিন্তু কিভাবে একজন তরুণ বাংলাদেশ থেকে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের মাটিতে পৌঁছে গেলেন রাশিয়ার হয়ে যুদ্ধ করতে, এই প্রশ্নই এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্র। রাশিয়ার হয়ে বাংলাদেশের যোদ্ধাদের অংশগ্রহণ নতুন কিছু নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে বিষয়টি ব্যাপকভাবে বাড়ছে। রাশিয়া বর্তমানে শূন্য সংকটে পড়েছে, বিশেষ করে ইউক্রেনের যুদ্ধের ক্ষয়ক্ষতির পর থেকে। পশ্চিমা গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে তরুণদের টানছে বিভিন্ন প্রলোভনে। উচ্চ বেতন, রাশিয়ার নাগরিকতা, এমনকি ইউরোপে চাকরির আশ্বাস দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমনকি স্থানীয় দালালদের মাধ্যমে এই প্রলোভন ছড়িয়ে পড়ছে বাংলাদেশের মাটিতেও। চাকরির খোঁজে বিদেশ যাওয়ার স্বপ্নে বিভোর অনেক তরুণ বুঝতেই পারেন না তারা আসলে যুদ্ধের চুক্তিতে সই করছেন। একবার পা ফেললেই ফেরার আর পথ থাকে না। কেউ কেউ মস্কো বা অন্য শহরে গিয়ে জানতে পারেন তাদের নিরাপত্তা কর্মী নয়, সৈনিক হিসেবেই ইউক্রেন ফ্রন্ট লাইনে পাঠানো হবে। কেউ রাজি হন, কেউ বা বাধ্য হন। রাজবাড়ির নজরুল ইসলাম তাদেরই একজন। বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি ছোট ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু লোকসানের মুখে পড়ে আর্থিক সংকটে পড়েন। এরপর স্থানীয় এক দালাল ফরিদ হোসেন তাকে রাশিয়ার নিরাপত্তা কর্মীর চাকরির প্রলোভন দেখান। চলতি বছরের 28 ফেব্রুয়ারি নজরুল রাশিয়ায় যান। সেখানে গিয়ে তাকে প্রথমে একটি শপিং মলে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে সামরিক প্রশিক্ষণের জন্য একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর বাধ্য করা হয় রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধে যোগ দিতে। পরিবারের সঙ্গে নজরুলের শেষ কথা হয় 30 এপ্রিল। তিনি স্ত্রী আইরিন আক্তারকে ফোনে বলেন, টাকা পাঠানো হলো না, দ্রুত যেতে হচ্ছে, যদি ফোন বন্ধ পাও ধরে নিও আমি আর বেঁচে নেই। এটাই ছিল তার জীবনের শেষ বার্তা। তারপর আর তার সাথে যোগাযোগ হয়নি। 7 মাস পর গত 8 অক্টোবর পরিবারের সদস্যরা জানতে পারে নজরুল ইসলাম ইউক্রেনে নিহত হয়েছেন। এই গল্প একা নজরুলের নয়, বাংলাদেশ থেকে আরো কয়েকজন যুবক রাশিয়ার লোভনীয় অফারে পা দিয়ে একই ফাঁদে পড়েছেন। কেউ মৃত, কেউ বা নিখোঁজ। অনেক পরিবার এখনো অপেক্ষায় আছে, হয়তো তাদের ছেলে ফিরে আসবে, কিন্তু বাস্তবে তারা হয়তো কোনো নামহীন কবরের নিচে ঘুমিয়ে আছে ইউক্রেনের বরফ ঢাকা মাটিতে। বিশেষজ্ঞরা বলছে রাশিয়া তার সেনা সংকট পূরণের জন্য বিদেশি ভাড়াটে যোদ্ধা নিয়োগে নেমেছে। আফ্রিকান দেশ মালি, কঙ্গো, সিরিয়া, এমনকি ভারত ও পাকিস্তান থেকে অনেকেই রাশিয়ান সামরিক বাহিনীতে যোগ দিয়েছে বলে খবর রয়েছে। এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে বাংলাদেশের নামও। স্থানীয় দালাল চক্র এই সুযোগে সক্রিয় হয়েছে। তারা ভিসা, ফ্লাইট ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে তরুণদের ফাঁদে ফেলছে। চক্রের পিছনে থাকা ব্যক্তিদের উপর তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত কোনো বড় ধরনের অভিযান হয়নি। বাংলাদেশের তরুণদের এই যুদ্ধে জড়িয়ে পড়া শুধু মানবিক ট্র্যাজেডি নয়, বরং জাতীয় নিরাপত্তার প্রশ্ন। কারণ একবার কোনো তরুণ বিদেশি যুদ্ধে অংশ নিলে সে শুধু একটি দেশের পক্ষেই নয়, বরং আন্তর্জাতিক আইনের চোখে ভাড়াটি সৈনিক হিসেবে অপরাধীর তালিকায় পড়ে।